মা, তোমার জন্য ওয়েডিং ড্রেস কিনে এনেছি, পরে দেখো কেমন লাগে গু। কি কিনেছিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ছেলে একটা বড় শপিং ব্যাগ নিয়ে এসেছিল। ব্যাগ খুলে একটা লাল রঙের বেনারসি শাড়ি বের করল। এটা ওয়েডিং ড্রেস? আমি হাসলাম। সে গম্ভীর মুখে বলল, হ্যাঁ মা, তোমার জন্য। কার বিয়েতে পরব? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কাছে এসে বসল। তোমার নিজের বিয়েতে? আমার হাসি থেমে গেল। কি বলছিস তুই? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুই পাগল হয়ে গেছিস? আমি বললাম। সে শান্ত গলায় বলল, না মা, আমি খুবই স্বাভাবিক। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে। এই শাড়ি পরে তুমি আমার বউ হয়ে থাকো গো। আমি শাড়িটা হাতে নিলাম। কত দামি লাগছিল। কোথা থেকে টাকা এনেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমার সঞ্চয় থেকে। মা, আমি অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি। তুমি একবার শাড়িটা পরে দেখো কেমন লাগে। লাল রঙের শাড়িটা আমার কোলে রাখা ছিল, যেন রক্তের মতো গরম লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নূরজাহান বেগম। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম কামরুল ইসলাম, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর শামিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। শামিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার মনে আছে সেই দিনটার কথা যেদিন আমার জীবনে এক অদ্ভুত রহস্যের সূচনা হয়েছিল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ রিয়াদ এসে বলল, মা, আজকে তুমি খুব সুন্দর লাগছ। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কেন বলছিস এমন? সে আমার পাশে এসে দাঁড়াল। মা, তুমি কি জানো আজকের দিনটা কত বিশেষ? কি বিশেষত্ব আছে আজকের? আমি জিজ্ঞেস করলাম। সে রহস্যজনক ভঙ্গিতে বলল, আজকে থেকে আমাদের সম্পর্কটা পরিবর্তিত হয়ে যাবে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? রিয়াদ আমার কাছে আরও কাছে এল। মা, আমি তোমাকে অন্যভাবে দেখি। তুমি শুধু আমার মা নও, তুমি একটা সুন্দর নারী। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ, তুই কি বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি পিছিয়ে গেলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি খুব স্বাভাবিক। আমি অনেক দিন ধরে এই অনুভূতি চেপে রেখেছি। আজকে বলার সাহস পেয়েছি। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার হয়ে যাও। আমি কিছুক্ষণ নীরব থেকে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ জোরে হেসে ফেললাম। তুই কি করছিস রে রিয়াদ? মা, আমি মজা করছি না। আমি সত্যি বলছি। সে আমার কাঁধে হাত রাখল। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যোগ্যতা বুঝে না। রিয়াদ, থামো। তুই কি বলছিস জানিস? আমি তার হাত সরিয়ে দিলাম। তুই আমার ছেলে। মা, সম্পর্কের বন্ধন দিয়ে ভালোবাসাকে বেঁধে রাখা যায় না। রিয়াদ আমার 2 হাত ধরে বলল, আমি তোমাকে চাই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই কি করছিস? তোর বাবা আসলে কি ভাববে? বাবার কথা ভুলে যাও। আমি তোমাকে তার চেয়ে ভালো রাখতে পারব। রিয়াদ আমার গালে হাত দিল। মা, তুমি আমার সাথে পালিয়ে যাও। আমরা দূরে কোথাও চলে যাব। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস কি? কিন্তু আমার মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রিয়াদের কথাগুলো আমার মধ্যে একটা অজানা আবেগ জাগিয়ে তুলছিল। মা, আমার কথা ভাবো। আমি তোমাকে রানী বানিয়ে রাখব। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। তুমি শুধু আমার হয়ে থাকো গো। আমি তখন রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে চলে গেলাম। রিয়াদ আমার পিছু পিছু এল। মা, তুমি রাগ করো না। আমি তোমার মন বুঝতে পারছি। তুই কিছুই বুঝিস না রিয়াদ। আমি সোফায় বসে বললাম। তুই আমার ছেলে। এটাই বাস্তবতা। মা, বাস্তবতা হলো আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো নিয়মকানুন মানে না। রিয়াদ আমার পাশে বসে বলল, তুমি আমার অনুভূতি বুঝতে পারো? আমি তার দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, তুই কি জানিস তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি জানি। আমি অনেক ভেবেচিন্তে এই কথা বলেছি। রিয়াদ আমার হাতের উপর হাত রাখল। তুমি একবার আমার প্রেমিকা হয়ে দেখো। আমি তার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম।
রিয়াদ, তুই একবার ডাক্তার দেখা গু। মা, আমার কোনো অসুখ নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। রিয়াদ উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, তুমি আমার প্রেমে পড়ে যাবে গু। হঠাৎ সেই সময় দরজার কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতে গেলাম। দেখি আমার বোন রোকেয়া দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? আমি তাকে ভিতরে নিয়ে এলাম। রিয়াদ তখনও বসার ঘরে ছিল। রিয়াদ, কেমন আছিস? রোকেয়া রিয়াদকে জিজ্ঞেস করল। ভালো আছি খালা। রিয়াদ স্বাভাবিক গলায় জবাব দিল। রোকেয়া আমার কাছে বসে বলল, আপা, আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। আপা, আমাদের পুরনো বাড়ির কথা মনে আছে? যেটা দাদাবাড়ি? হ্যাঁ, মনে আছে। সেই বাড়ি তো অনেক বছর ধরে বন্ধ গু। সেই বাড়িতে আজকাল অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। রোকেয়া রহস্যজনক গলায় বলল। রাতের বেলা সেখান থেকে আলো দেখা যাচ্ছে গি। কি রকম আলো? আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। লাল রঙের আলো। আর মাঝে মাঝে কান্নার আওয়াজও শোনা যাচ্ছে। রোকেয়া ভয়ে ভয়ে বলল। রিয়াদ আমাদের কথোপকথনে আগ্রহী হয়ে উঠল। খালা, আপনি কি বলছেন? সেই বাড়িতে তো কেউ থাকে না গি। হ্যাঁ, সেটাই তো রহস্য। রোকেয়া বলল। পাড়ার লোকেরা বলছে যে বাড়িতে কোনো আত্মা আছে গি। আমি রিয়াদের দিকে তাকালাম। আমার মনে হল রিয়াদের চোখে একটা অদ্ভুত চাকচিক্য। মা, আমরা একবার সেই বাড়িতে যেতে পারি গু। কেন যাবি? আমি জিজ্ঞেস করলাম। রহস্যটা উদ্ঘাটন করার জন্য। রিয়াদ উৎসাহিত গলায় বলল। আমরা তিনজন মিলে গেলে কোনো ভয় নেই গু। রোকেয়া বলল, আপা, আমিও একবার দেখতে চাই সত্যি কি হচ্ছে সেখানে গি। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আমরা একবার যাব। কিন্তু দিনের বেলায় গু। না মা, রাতের বেলায় গেলে আসল রহস্য দেখতে পাব। রিয়াদ জোর দিয়ে বলল। রোকেয়া সায় দিল, রিয়াদ ঠিকই বলেছে। রাতে গেলে সত্যি কি ঘটে সেটা দেখতে পাব গু। আমি ভয়ে ভয়ে বললাম, কিন্তু রাতের বেলা যাওয়া তো খুব ভয়ের গু। মা, আমি তোমার সাথে থাকব। তুমি ভয় পেজো না। রিয়াদ আমার হাত ধরে বলল। তার স্পর্শে আমার গা শিউরে উঠল। সেই রাতে আমরা তিনজন মিলে পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। রাস্তায় যেতে যেতে রিয়াদ বারবার আমার হাত ধরার চেষ্টা করছিল। মা, তুমি আমার পাশে পাশে চলো গু। রিয়াদ, তুই স্বাভাবিক থাক। আমি তাকে সতর্ক করলাম। বাড়ির কাছে পৌঁছে দেখি সত্যিই একটা লাল আলো জ্বলছে দোতলার জানালায়। রোকেয়া আমার হাত ধরে বলল, আপা, দেখো ওই আলো। আমরা তিনজন বাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সেই আলো নিভে গেল। তারপর আবার জ্বলল। এইভাবে কয়েকবার জ্বলল আর নিভল। এটা কি হচ্ছে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। রিয়াদ বলল, মা, চলো ভিতরে যাই। দেখি কি আছে গু। না, আমি যাব না। আমি পিছিয়ে গেলাম। মা, আমি তোমার সাথে আছি। ভয় নেই। রিয়াদ আমার কোমরে হাত দিয়ে বলল। আমি তার হাত সরিয়ে দিলাম। রোকেয়া বলল, আপা, আমরা একসাথে আছি। চলো দেখি গু। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। পুরনো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। রিয়াদ আমার পিছনে পিছনে এসে মাঝে মাঝে আমার পিঠে হাত রাখছিল। দোতলায় উঠে দেখি একটা ঘরের দরজা আধা খোলা। সেই ঘর থেকেই লাল আলো আসছে। আমরা তিনজন একসাথে সেই ঘরের কাছে গেলাম। ঘরের ভিতরে দেখি একটা পুরনো আয়না রাখা। সেই আয়নার সামনে একটা লাল মোমবাতি জ্বলছে। আয়নায় আমাদের তিনজনের ছায়া দেখা যাচ্ছিল। এটাকে জ্বালিয়ে রেখেছে? রোকেয়া ফিসফিস করে জিজ্ঞেস করল। হঠাৎ আয়নায় আমাদের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখা গেল। একটা মহিলার ছায়া। আমরা তিনজনই ভয়ে চিৎকার করে উঠলাম। কে এখানে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আয়না থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এখানে কেন এসেছ? রিয়াদ সাহস করে বলল, আপনি কে? এখানে কি করছেন? আমি এই বাড়ির পুরনো মালিক। আমি অনেক বছর ধরে এখানে আছি। ও সেই কণ্ঠস্বর বলল। আমি ভয়ে রিয়াদের হাত ধরে ফেললাম। রিয়াদ আমার হাত চেপে ধরল। আপনি কি চান? রোকেয়া জিজ্ঞেস করল। আমি চাই তোমাদের একজন এখানে থেকে যাক। আমার একা থাকতে খুব কষ্ট হয়, সেই কণ্ঠস্বর বলল। কেউ থাকবে না। আমি জোর দিয়ে বললাম। আমরা চলে যাব। না, তুমি থাকবে। তুমি খুব সুন্দর। সেই কণ্ঠস্বর আমাকে লক্ষ্য করে বলল। আমি আরও ভয় পেয়ে রিয়াদকে শক্ত করে ধরে ফেললাম। রিয়াদ আমাকে কাছে টেনে নিল। মা, ভয় পেজো না। আমি তোমাকে রক্ষা করব।
তোমার ছেলে তোমাকে ভালোবাসে, কুশেই কণ্ঠস্বর হেসে বলল। কিন্তু তুমি তার ভালোবাসার যোগ্য নও। কি বলছেন আপনি? রিয়াদ রেগে গিয়ে বলল। আমি সত্যি বলছি। তুমি তোমার মায়ের প্রেমে পড়েছ, ও সেই কণ্ঠস্বর বলল। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমার মনে হলো সবাই আমাদের গোপন কথা জেনে ফেলেছে। রিয়াদ বলল, হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। এতে আপনার কি? তোমার এই ভালোবাসা পাপ, ও সেই কণ্ঠস্বর বলল। তোমাকে শাস্তি পেতে হবে গি। হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মোমবাতির আগুন আরও জোরে জ্বলে উঠল। চলো, আমরা এখান থেকে চলে যাই, রোকেয়া বলল। আমরা তিনজন দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখি সিঁড়ির ধাপগুলো নড়ছে। আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলাম। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে ফেল। মা, সাবধান! কি তার শক্ত বুকের সাথে আমার শরীর লেগে গেল। আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। রিয়াদ, আমাকে ছেড়ে দেখু, আমি ফিসফিস করে বললাম। না মা, তুমি পড়ে যাবে। রিয়াদ আমাকে আরও কাছে টেনে নিল। আমরা কোনোমতে নিচে নেমে এলাম। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় পিছন থেকে সেই কণ্ঠস্বর শোনা গেল, তোমরা ফিরে আসবে। আমি অপেক্ষা করব। বাসায় ফিরে আসার পথে রিয়াদ আমার হাত ধরে হাঁটছিল। মা, তুমি কি ভয় পেয়েছ? হ্যাঁ, খুব ভয় পেয়েছি গো, আমি বললাম। আমি তোমার পাশে আছি। তুমি নিরাপদ। রিয়াদ আমার হাত চেপে ধরল। বাসায় পৌঁছে রোকেয়া বলল, আপা, আজকের ঘটনা কারো কাছে বলো নাই। কেন? আমি জিজ্ঞেস করলাম। লোকে বিশ্বাস করবে না। আর কেউ জানতে পারলে আমাদের সমস্যা হবে। রোকেয়া বলল। রিয়াদ বলল, মা, তুমি কি আজকে রাতে একা ঘুমাবে? কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তুমি ভয় পাবে? আমি তোমার সাথে থাকতে পারি। রিয়াদ আমার দিকে অর্থবহ দৃষ্টিতে তাকাল। না, আমি ঠিক আছি। আমি তাড়াতাড়ি বললাম। রাতের বেলা শুয়ে থাকতে থাকতে আমার মনে সেই আত্মার কথাগুলো ঘুরপাক খেতে লাগল। সত্যিই কি রিয়াদ আমাকে ভালোবাসে? আর আমার কি মনে হচ্ছে তার সম্পর্কে? পরদিন সকালে উঠে দেখি রিয়াদ রান্নাঘরে চা বানাচ্ছে। মা, তোমার জন্য চা বানিয়েছি গু। ধন্যবাদ গু। আমি চা নিয়ে বসলাম। মা, গতকাল রাতের ঘটনার পর তুমি কেমন বোধ করছো? রিয়াদ আমার পাশে বসে জিজ্ঞেস করল। একটু অস্বস্তি লাগছে। আমি সত্যি বললাম। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিয়াদ আমার হাত ধরল। গতকাল যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, তখন আমার খুব ভালো লেগেছিল। রিয়াদ, তুই আবার সেই কথা শুরু করলি। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, আমি তোমার চোখে দেখেছি। তুমিও আমার স্পর্শ উপভোগ করেছ। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে, গতকাল যখন সে আমাকে জড়িয়ে ধরেছিল, তখন আমার একটা অদ্ভুত ভালো লাগা হয়েছিল। দেখো মা, তুমি কিছু বলতে পারছ না। এর মানে তুমিও একই অনুভূতি পাচ্ছ। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। রিয়াদ, এটা ঠিক না। আমি দুর্বল গলায় বললাম। মা, ঠিক বেঠিক দিয়ে ভালোবাসা মাপা যায় না। রিয়াদ আমার গালে হাত দিল। আমি তোমাকে খুশি রাখতে পারব। হঠাৎ সেই সময় দরজার আওয়াজ পেলাম। আমার স্বামী কামরুল বাসায় ফিরে এসেছে। রিয়াদ তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে গেল। আসসালামু আলাইকুম। কামরুল ভিতরে এসে বলল। ওয়ালাইকুম আসসালাম। আমি জবাব দিলাম। তোমরা কি করছিলে? কামরুল জিজ্ঞেস করল। কিছু না, চা খাচ্ছিলাম। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কামরুল রিয়াদের দিকে তাকিয়ে বলল, রিয়াদ, তুই আজকাল মায়ের সাথে অনেক সময় কাটাচ্ছিস? হ্যাঁ বাবা, মা একা থাকে। তাই তার সঙ্গ দিই। রিয়াদ চালাকি করে জবাব দিল। ভালো করেছিস। মায়ের যত্ন নিতে হবে। কামরুল রিয়াদের পিঠে হাত দিয়ে বলল। আমি রিয়াদের দিকে তাকালাম। তার চোখে একটা বিজয়ী হাসি দেখতে পেলাম। সেই দিন সন্ধ্যার দিকে আমি একা বাসায় ছিলাম। কামরুল অফিসে, সামিয়া বান্ধবীর বাসায়, আর রিয়াদ কলেজ থেকে ফেরেনি। হঠাৎ দরজার বেল বাজল। দরজা খুলে দেখি একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 50-এর কাছাকাছি। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম আকরাম। আমি ওই পুরনো বাড়ির রক্ষক। লোকটা বলল। আমার গা শিউরে উঠল। কোন বাড়ির? যেই বাড়িতে আপনারা গতকাল গিয়েছিলেন। আকরাম সাহেব বলল। আপনি কি করে জানলেন? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি সব দেখেছি। আমি দূর থেকে আপনাদের উপর নজর রেখেছিলাম। আকরাম সাহেব বলল। আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। আমি আপনাকে একটা সতর্কতা দিতে এসেছি।
ওই বাড়িতে আর যাবেন না গিয়ে আকরাম সাহেব গম্ভীর গলায় বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। ওই বাড়িতে একটা অভিশাপ আছে। যারা ওখানে যায় তাদের মনে বিকৃত চিন্তা আসে, আকরাম সাহেব বলল। আমার মনে পড়ল রিয়াদের আজকের আচরণের কথা। কি রকম বিকৃত চিন্তা? আমি জিজ্ঞেস করলাম। পারিবারিক সম্পর্কের মধ্যে অস্বাভাবিক আকর্ষণ, আকরাম সাহেব বলল। মা ছেলে, বাবা মেয়ের মধ্যে প্রেম। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? ওই বাড়িতে 50 বছর আগে এক মহিলা তার ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। সে ওখানেই মারা গেছে। তার আত্মা এখনও ওখানে আছে, আকরাম সাহেব বলল। তাহলে আমাদের কি হবে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। যদি আপনার ছেলে ইতিমধ্যে প্রভাবিত হয়ে থাকে তাহলে তাকে দূরে কোথাও পাঠিয়ে দিন, আকরাম সাহেব বলল। কতদিনের জন্য? আমি জিজ্ঞেস করলাম। কমপক্ষে 3 মাস। তাহলে অভিশাপের প্রভাব কমে যাবে, আকরাম সাহেব বলল। আকরাম সাহেব চলে যাওয়ার পর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। রিয়াদ সত্যিই কি সেই অভিশাপের প্রভাবে পড়েছে? সন্ধ্যার দিকে রিয়াদ বাসায় ফিরল। মা, তুমি কেমন আছো? সে আমার কাছে এসে বলল। রিয়াদ, তুই কি আজকাল কোনো অস্বাভাবিক চিন্তাভাবনা করছিস? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। কি রকম চিন্তাভাবনা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাকে নিয়ে? আমি লজ্জিত গলায় বললাম। রিয়াদ হেসে ফেল। মা, তুমি কি বলছ? আমি তো সবসময় তোমাকে নিয়ে চিন্তা করি। আমার মানে সেটা নয়, আমি বললাম। তাহলে কি মানে? রিয়াদ আমার কাছে এসে বলল। তুই কি আমাকে অন্যভাবে দেখিস? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। রিয়াদ আমার হাত ধরে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, এটা অভিশাপের প্রভাব। কি বলছো মা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি আকরাম সাহেবের কথাগুলো তাকে বললাম। রিয়াদ শুনে হেসে ফেল। মা, তুমি এসব বিশ্বাস করো? আমার ভালোবাসা একদম স্বাভাবিক। না রিয়াদ, এটা স্বাভাবিক না। আমি জোর দিয়ে বললাম। মা, তুমি নিজেই বলো। গতকাল যখন আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন তোমার কেমন লেগেছিল? রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে তখন আমার ভালো লেগেছিল। দেখো মা, তুমি কিছু বলতে পারছ না। এর মানে তুমিও একই অনুভূতি পাচ্ছ? রিয়াদ আমার কাছে আরও কাছে এল। রিয়াদ, আমিও হয়তো সেই অভিশাপের প্রভাবে পড়েছি। আমি বললাম। তাহলে আমাদের কি করা উচিত? রিয়াদ জিজ্ঞেস করল। আকরাম সাহেব বলেছে তোকে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিতে। আমি বললাম। না মা, আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারব না। রিয়াদ আমার হাত ধরে বলল। রিয়াদ, এটা আমাদের ভালোর জন্য। আমি বললাম। মা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। তুমি আমার প্রয়োজন। রিয়াদ আমার কাঁধে মাথা রেখে বলল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রিয়াদ, আমরা ভুল পথে যাচ্ছি। না মা, আমরা সঠিক পথেই আছি। ভালোবাসার কোনো ভুল নেই। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল। সেই রাতে আমি বিছানায় শুয়ে অনেক চিন্তা করলাম। আমার কি করা উচিত? রিয়াদকে দূরে পাঠিয়ে দেওয়া কি ঠিক হবে? পরদিন সকালে উঠে দেখি রিয়াদ আমার জন্য নাশতা তৈরি করেছে। মা, তোমার প্রিয় পরোটা বানিয়েছি। ধন্যবাদ। আমি বসে খেতে লাগলাম। মা, আমি একটা প্রস্তাব দিতে চাই। রিয়াদ বলল। কি প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। আমরা দুজন মিলে কোথাও বেড়াতে যাই। শুধু আমরা দুজন? রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারব। রিয়াদ বলল। রিয়াদ, এটা ঠিক হবে না। আমি বললাম। মা, শুধু 2 দিনের জন্য প্লিজ। রিয়াদ অনুনয় করে বলল। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে, কিন্তু আলাদা রুমে থাকতে হবে। ঠিক আছে মা। রিয়াদ খুশি হয়ে বলল। আমরা কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলাম। কামরুলকে বললাম যে আমরা কিছু আত্মীয়ের বাসায় যাচ্ছি। কক্সবাজার পৌঁছে আমরা একটা হোটেলে 2টো আলাদা রুম নিলাম। সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আমরা হাঁটছিলাম। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, এখানে কত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমি সায় দিলাম। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিয়াদ থাম। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারি। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল। রিয়াদ, তুই কি বলছিস? আমি বললাম। আমি সত্যি বলছি মা। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। রিয়াদ আমার 2 হাত ধরে বলল।
আমি তার কথায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। রিয়াদ, তুইও আমার খুব প্রিয়। তাহলে তুমি কেন আমার ভালোবাসা গ্রহণ করছো না? রিয়াদ জিজ্ঞেস করল। কারণ এটা ঠিক না। আমি দুর্বল গলায় বললাম। মা, ভালোবাসার কোনো ঠিক বেঠিক নেই। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজের মধ্যে আমরা দুজন নীরবে দাঁড়িয়ে রইলাম। রিয়াদ আস্তে আস্তে আমার কাছে আরও কাছে এল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? রিয়াদ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের মধ্যে আছি। রিয়াদ ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এল। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ একটা জোর আওয়াজ শুনে আমি চোখ খুললাম। দেখি একটা বাচ্চা ছেলে কাঁদছে। তার মা তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি রিয়াদ থেকে দূরে সরে গেলাম। রিয়াদ, আমরা হোটেলে ফিরে যাই। মা, তুমি কেন সরে গেলে? রিয়াদ হতাশ গলা জিজ্ঞেস করল। আমি ভুল করতে যাচ্ছিলাম। আমি বললাম। হোটেলে ফিরে আমি আমার রুমে চলে গেলাম। রাতের বেলা খাওয়ার সময় রিয়াদ খুব নীরব ছিল। রিয়াদ, তুই রাগ করেছিস? আমি জিজ্ঞেস করলাম। না মা, রাগ করিনি। কিন্তু হতাশ রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমার অনুভূতি বুঝতে চাও না? রিয়াদ বলল। রিয়াদ, আমি বুঝি। কিন্তু আমি ভয় পাই। আমি সত্যি বললাম। কিসের ভয়? রিয়াদ জিজ্ঞেস করল। সমাজের ভয়, পরিবারের ভয়। আমি বললাম। মা, আমরা কাউকে কিছু বলবো না। এটা থাকবে শুধু আমাদের মধ্যে। রিয়াদ বলল। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, রিয়াদ, আমি চিন্তা করে দেখব। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। মাঝরাতে দরজায় টোকা পড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি রিয়াদ। দরজার উপাস থেকে আওয়াজ এল। আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে? মা, আমার ঘুম আসছে না। রিয়াদ বলল। তুই তোর রুমে যা। আমি বললাম। মা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। রিয়াদ বলল। আমি তাকে ভিতরে আসতে দিলাম। রিয়াদ বিছানায় বসল। মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। রিয়াদ বলল। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি ছোটবেলা থেকেই তোমার প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করতাম। রিয়াদ বলল। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছিস তুই? যখন আমার বয়স 10-12, তখন থেকেই আমি তোমাকে অন্যভাবে দেখতাম। রিয়াদ বলল। তাহলে এটা অভিশাপের প্রভাব নয়? আমি জিজ্ঞেস করলাম। না মা, এটা আমার নিজের অনুভূতি। রিয়াদ আমার হাত ধরে বলল। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর বললাম, রিয়াদ, আমাকে একা থাকতে দে। মা, আমি চলে যাব। কিন্তু তুমি একটা কথার জবাব দাও। রিয়াদ বলল। কি জবাব? আমি জিজ্ঞেস করলাম। তুমি কি আমাকে ভালোবাসো? একজন নারী যেভাবে তার পুরুষকে ভালোবাসে? রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি দীর্ঘক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফিসফিস করে বললাম, হয়তো। হ্যাঁ। রিয়াদ খুশি হয়ে আমার কাছে এসে বলল, মা, তাহলে আমরা না রিয়াদ। আমি তাকে থামিয়ে দিলাম। আমি ভালোবাসি বলেই এটা করতে পারব না। কেন মা? রিয়াদ জিজ্ঞেস করল। কারণ এটা তোর জীবন নষ্ট করে দেবে। আমি বললাম। রিয়াদ আমার হাত চুমু খেয়ে বলল, মা, আমার জীবনে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। পরদিন সকালে আমরা ঢাকায় ফিরে এলাম। বাসায় পৌঁছে দেখি কামরুল এবং সামিয়া আমাদের জন্য অপেক্ষা করছে। কেমন ছিল ভ্রমণ? কামরুল জিজ্ঞেস করল। খুব ভালো। আমি স্বাভাবিক গলায় জবাব দিলাম। মা, তুমি আজকাল খুব সুন্দর লাগছ। সামিয়া বলল। আমি হাসলাম। ধন্যবাদ। কয়েকদিন পর আমার বোন রোকেয়া আবার এল। আপা, তুমি কেমন আছো? ভালো আছি। আমি বললাম। আপা, আমি একটা খবর দিতে এসেছি। রোকেয়া বলল। কি খবর? আমি জিজ্ঞেস করলাম। সেই পুরনো বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। রোকেয়া বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আকরাম সাহেব বলেছিল যে বাড়িটা ভেঙে ফেলতে হবে। না হলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রোকেয়া বলল। তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন আর কোনো অভিশাপ নেই। রোকেয়া হাসি মুখে বলল। আমি রিয়াদের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন বলতে চাইছে যে তার অনুভূতির সাথে অভিশাপের কোনো সম্পর্ক নেই। সেই রাতে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, এখন তুমি কি বলবে? কি বলবো? আমি জিজ্ঞেস করলাম। বাড়ি ভেঙে ফেলার পরও আমার অনুভূতি একই আছে। রিয়াদ বলল। আমি নীরব থাকলাম। মা, এবার তুমি কি বলবে? অভিশাপ তো আর নেই। রিয়াদ আমার হাত ধরে বলল।
আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রিয়াদ, তুই ঠিক বলেছিস। হয়তো এটা সত্যিই অভিশাপ ছিল না গি। তাহলে? রিয়াদ আশা নিয়ে জিজ্ঞেস করল। কিন্তু তবুও আমি ভয় পাই গু। আমি বললাম, কিসের ভয় মা? রিয়াদ আমার গালে হাত রাখল। তোর ভবিষ্যতের ভয়। তুই একটা স্বাভাবিক জীবন পাবি না ঘে। আমি বললাম, মা, আমি তোমার সাথে থাকলেই খুশি। রিয়াদ বলল। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। রিয়াদ, তুই কি কখনো কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করেছিস? রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ মা। কলেজে একটা মেয়ে আছে। নাম তানিয়া গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে? কিন্তু তার থেকে তোমার প্রতি আমার আকর্ষণ বেশি। রিয়াদ বলল। আমি কিছুক্ষণ ভেবে বললাম, রিয়াদ, তুই একবার সেই মেয়ের সাথে কথা বলে দেখু। কেন মা? রিয়াদ জিজ্ঞেস করল। হয়তো তোর মনে পরিবর্তন আসবে। আমি বললাম, না মা, আমার মন পরিবর্তন হবে না। রিয়াদ দৃঢ় গলায় বলল। তবুও চেষ্টা করে দেখু। আমি বললাম। পরদিন রিয়াদ কলেজে গিয়ে তানিয়ার সাথে কথা বলল। সন্ধ্যায় ফিরে এসে আমাকে বলল, মা, আমি তানিয়ার সাথে কথা বলেছি গু। কেমন লাগল? আমি জিজ্ঞেস করলাম। সে খুব সুন্দর মেয়ে। কিন্তু তোমার মতো আকর্ষণীয় নয়। রিয়াদ বলল। আমি হতাশ হয়ে বললাম, রিয়াদ, তুই কয়েকদিন তার সাথে সময় কাটা গু। ঠিক আছে মা। রিয়াদ রাজি হল। পরের কয়েকদিন রিয়াদ তানিয়ার সাথে সময় কাটাল। একদিন সে বাসায় এসে বলল, মা, তানিয়া আমাকে প্রপোজ করেছে গিউ। আমার মন খুশি হয়ে উঠল। সত্যি? তুই কি জবাব দিয়েছিস? আমি বলেছি যে আমি ভেবে দেখব। রিয়াদ বলল। কেন? তুই রাজি হলি না কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি এখনও তোমাকেই ভালোবাসি। রিয়াদ বলল। আমি দুঃখিত গলায় বললাম, রিয়াদ, তুই তানিয়াকে হ্যাঁ বলে দে গিউ। কেন মা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। কারণ এটাই তোর জন্য ভালো গু। আমি বললাম। আমি তোমার ছাড়া ভালো থাকতে পারব না। রিয়াদ আমার হাত ধরে বলল। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই অবশ্যই পারবি গু। সেই রাতে আমি অনেক কাঁদলাম। আমার মনে হচ্ছিল যে আমি আমার প্রিয় মানুষটিকে দূরে ঠেলে দিচ্ছি। পরদিন সকালে রিয়াদ এসে বলল, মা, আমি তানিয়াকে হ্যাঁ বলে দিয়েছি। আমার চোখে পানি এসে গেল। খুব ভালো করেছিস। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। রিয়াদ বলল। তুই পারবি। আমি হাসি মুখে বললাম। কয়েক মাস পর রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। বিয়ের দিন আমি খুব খুশি ছিলাম, কিন্তু মনে মনে একটা কষ্ট ছিল। বিয়ের পর রিয়াদ তানিয়াকে নিয়ে আলাদা বাসায় চলে গেল। আমি আর কামরুল এবং সামিয়া একসাথে থাকতে লাগলাম। প্রায় 1 বছর পর রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি খুব খুশি গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া অন্তঃসত্ত্বা। রিয়াদ খুশি মুখে বলল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক অভিনন্দন গু। মা, আমি এখন বুঝতে পারছি যে তুমি কত বুদ্ধিমতী। রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছিলে। আমি এখন সত্যিকারের ভালোবাসা পেয়েছি। রিয়াদ বলল। আমি হাসি মুখে বললাম, আমি সবসময় তোর ভালো চেয়েছি। মা, আমি তোমাকে এখনও ভালোবাসি। কিন্তু এখন সেটা একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা। রিয়াদ বলল। আমার চোখে খুশির অশ্রু এসে গেল। এটাই স্বাভাবিক। কয়েক মাস পর রিয়াদের একটা ছেলে হল। আমি নানু হলাম। রিয়াদ তার ছেলের নাম রাখল আমার বাবার নামে। সেই দিন বিকেলে আমি একা বাগানে বসেছিলাম। রিয়াদ আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে ভুল পথে যেতে দাওনি। রিয়াদ বলল। আমি তার হাতে হাত রেখে বললাম, আমি শুধু তোর ভালো চেয়েছিলাম গু। মা, সেই সময় আমার মন খারাপ হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি তুমি কত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। রিয়াদ বলল। রিয়াদ, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি বললাম। কি পার্থক্য? রিয়াদ জিজ্ঞেস করল। প্রেম স্বার্থপর, কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ। আমি বললাম। রিয়াদ আমার কথা বুঝতে পারল। আজ 5 বছর পর আমি এই গল্প বলছি। রিয়াদ এখন একজন সুখী পিতা। তার 2টো সন্তান। সে তানিয়াকে খুব ভালোবাসে। মাঝে মাঝে আমার মনে পড়ে সেই সময়ের কথা যখন রিয়াদ আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত। কিন্তু আমি খুশি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একজন মা হিসেবে আমার দায়িত্ব ছিল আমার সন্তানকে সঠিক পথ দেখানো। যদিও সেই সময় আমার মনেও কিছু অস্বাভাবিক অনুভূতি এসেছিল, কিন্তু আমি জানতাম যে এটা ভুল। আজ যখন আমি রিয়াদের সুখী পরিবার দেখি, তখন আমার মনে শান্তি পাই।
আমি বুঝতে পারি যে একজন মায়ের ভালোবাসা সন্তানের কল্যাণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। সেই পুরনো বাড়ির রহস্য হোক আর না হোক, আমি জানি যে সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। একজন মা সবসময় তার সন্তানের ভালোটাই চায়, নিজের আবেগকে নয়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে অনেক পরীক্ষা আসে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সব কিছু ঠিক হয়ে যায়। রিয়াদ এখন একজন দায়িত্বশীল বাবা এবং স্বামী। সে আমাকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। যদিও সেই সময় খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ আমি গর্বিত। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পারিবারিক সম্পর্কের মধ্যে কখনো কখনো অস্বাভাবিক আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। একজন মা হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন হল যে আমি আমার ছেলেকে একটা সুখী জীবন দিতে পেরেছি। তার জন্য যে ত্যাগ স্বীকার করেছি সেটা আমার গর্বের বিষয়। আজ রিয়াদ যখন তার ছেলে মেয়েদের নিয়ে আমার কাছে আসে, তখন আমি দেখি তার চোখে কত শান্তি। সে একটা পূর্ণ জীবন পেয়েছে। আর আমি একজন গর্বিত মা এবং নানু। আমার সিদ্ধান্ত সঠিক ছিল, এটা প্রমাণিত হয়েছে। শেষ কথা হল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। আর সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ক্ষতি করে না, বরং তার মঙ্গল চায়। আমার এই গল্প থেকে যারা শিক্ষা নিতে পারবেন, তাদের জন্য আমার দোয়া রইল। জীবনে যে কোনো পরিস্থিতিতেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক যেন আল্লাহ সবাইকে দেন। আজ আমার বয়স ৪৫। রিয়াদের বয়স ২৩। সে একজন পরিণত মানুষ। আমি যখন তাকে দেখি, তখন গর্ব অনুভব করি যে আমি একজন সফল মা। এই গল্পটি শেষ করার আগে আমি বলতে চাই যে জীবনে কঠিন সময় আসবে, কিন্তু ধৈর্য আর বিবেকের সাথে সিদ্ধান্ত নিলে সব সমস্যার সমাধান হয়। আমার প্রিয় ছেলে রিয়াদ আজ সুখী। তার স্ত্রী তানিয়াও খুশি। তাদের ২ সন্তান সুস্বাস্থ্যের সাথে বড় হচ্ছে। আর আমি একজন সন্তুষ্ট মা। আমার কোনো অনুশোচনা নেই। আমি জানি যে আমি যা করেছি সেটা ঠিক ছিল। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বোঝাতে চাই যে মাতৃত্ব একটি পবিত্র দায়িত্ব। একজন মা সবসময় তার সন্তানের কল্যাণ চায়, নিজের স্বার্থ নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন।